ভাইয়া, আমাকে 10,000 টাকা ধার দেবেন প্লিজ। রাতে রুমে শুয়ে গল্প লিখছি, হঠাৎ ফোনের স্ক্রিনে মেসেজটি ভেসে উঠল। আমি মেসেজটি সিন করে আইডির ভিতরে ঢুকলাম। আইডিটির নাম নীল প্রজাপতি। প্রোফাইলে কোনো পিকচারও নেই, ফেক আইডি মনে হচ্ছে, তাই কোনো রিপ্লাই দিলাম না। 5 মিনিট পর আইডিটি থেকে আবারও মেসেজ আসলো। ভাইয়া, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু আমাকে দয়া করেন। আমি কয়েকদিনের মধ্যেই ফেরত দেওয়ার চেষ্টা করব। একটু অবাকই হলাম, এ কেমন মানুষ? কথা নাই বার্তা নাই, প্রথমেই টাকা চেয়ে বসছে। তারপর আমি বিরক্ত হয়ে মেসেজের রিপ্লাই দিলাম, কে আপনি? আমি দিশা। সরি, আমি আপনাকে চিনি না। কিন্তু আমি আপনাকে চিনি, আর আমি আপনার গল্পের একজন ফ্যানও বটে। প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। আমি অনেক আশা নিয়ে আপনাকে মেসেজ দিয়েছি। আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? প্রোফাইল পিকও তো নেই, ফেক আইডি মনে হচ্ছে। প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি অনেক বিপদে পড়েছি, না হলে আপনার থেকে কখনোই চাইতাম না। আমি মোটেও ওই ধরনের মেয়ে না। আপনি যে মেয়ে, আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, নাম্বার দেন, আমি ফোন দিচ্ছি, তাহলে তো বিশ্বাস করবেন। আমি ভাবলাম একটু মজা নেই, তারপর বললাম ওকে, 01927। দেখলাম 1 মিনিট পরেই একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, আসসালামু আলাইকুম। কণ্ঠটা শুনে আমি খাটে বসা থেকে দরাম করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, হায় হায়, এটা কণ্ঠ নাকি অন্য কিছু? মনে হচ্ছে সত্যি কোনো নীল প্রজাপতি আমার কাছে এসে গুনগুন করছে। জন্মের পর কত কেজি মিষ্টি মুখে দিলে কণ্ঠটা এত সুন্দর হয়, তার হিসাব করতে পারলাম না। আমার ভাবনার বিচ্ছেদ ঘটল মেয়েটির সেই সুমিষ্ট কণ্ঠে। ওপাশ থেকে আবার বলে উঠল, কি হলো, কথা বলছেন না কেন? সালাম দিয়েছি। আমি তোতলাতে তোতলাতে বললাম, ওয়ালাইকুম আসসালাম। এখন বিশ্বাস হয়েছে তো আমি মেয়ে? জি। প্লিজ আমাকে হেল্পটা করেন, অনেক বিপদে পড়েছি। কি সমস্যা বলেন? আমি পরে বিস্তারিত আপনাকে জানাবো, এখন এত কিছু বলতে পারবো না। কেন জানি মেয়েটিকে হেল্প করতে আমার মন সায় দিল। তারপর বললাম, ঠিক আছে, আপনার বিকাশ নাম্বারটা দেন। এইটাই আমার বিকাশ নাম্বার, এই নাম্বারই সেন্ড করেন। ঠিক আছে বলেই ফোনটা কেটে দিলাম। তারপর তার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিলাম। অনলাইনে গিয়ে একটু পর দেখলাম মেয়েটা আবার মেসেজ দিয়েছে। থ্যাংক ইউ। সমস্যা নেই। আপনার এই ঋণ আমি কখনোই ভুলবো না। আমি শুধু সিন করলাম। সেদিনের মতো গল্প লিখে আমি শুয়ে পড়লাম। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না, চলুন পরিচয় হওয়া যাক। বরাবরের মতোই আমি রাকিব, বাসা বগুড়া জেলাতে। খুব দুষ্টু প্রকৃতির ছেলে। বগুড়া আজিজুল হক কলেজে অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। বাবা মায়ের একমাত্র ছেলে, তাই অনেক আদরের। বাকিটা গল্পেই জানতে পারবেন। প্রত্যেকদিন আম্মু ঘুম থেকে ডেকে তোলে, আজকে তার মোটেও বিপরীত হলো না। রাকিব, হুম। উঠবি নাকি ঝাড়ু নিয়ে আসবো? আম্মু এমন করো না, আর একটু ঘুমাই প্লিজ। কলেজ যাবি না? যাবো তো, কয়টা বাজে? 8:30। কি? জি, আমার নবাব পুত্র। আগে ডাক দিবা না? আপনি কবে সকালে উঠলেন শুনি? ধ্যাত, বলেই ওয়াশরুমে দৌড়ে দিলাম। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতেই আম্মু বলে উঠল, কিরে, নাস্তা করবি না? না আম্মু, ক্যান্টিনে করে নিব। বলেই আমার বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি আমার বন্ধু মেহেদি, রানা আর ঋতু আগে এসে বসে আছে। মেহেদি আর ঋতু রিলেশনশিপে আছে। আমি বাইকটা পার্ক করে ওদের কাছে গেলাম, গিয়ে বললাম,
হয়েছে, 2 কপত কপতি আর প্রেম করতে হবে না। অনেক প্রেম করেছিস। কাবাব মে হাড্ডি চলে আসছিস। হ্যাঁ, তোদের ঝামেলা হলে এবার আমার কাছে আসিস, খুব ভালো করে হেল্প করব। সরি দোস্ত, তুই ছাড়া আমাদের আর কে আছে বল। তেল দেওয়া বন্ধ কর। তোরা এগুলো বন্ধ করতো। চল, ক্লাসে যাবি না? আজকে তো ক্লাস শেষ, তারপর রোজা, আর এদের জন্য কলেজ 1 মাস ছুটি। শেষ ক্লাসটা করে আসি, চল। আসছে আরেকজন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই খবরদার হাসবি না তোরা। দোস্ত, কাল আমার সাথে একটা সুন্দর ঘটনা ঘটে গেছে। কি হয়েছে রে মামা, খুইলা বলতো। তারপর আমি কালকে রাতের ঘটনা পুরোটা খুলে বললাম। সব শুনে ওরা হাঁ করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেহেদি বলল, এটাকে তুই সুন্দর ঘটনা বলছিস? তো কি বলবো? এগুলো মেয়েদের ধান্দা এটা। তুই তো পুরাই ফাইসে গেছিস মামা। তোর টাকাটা দেওয়া মোটেও উচিত হয়নি। এই টাকাটা তুই মোটেও ফেরত পাবি না। আমার মন বলছে ও মোটেও এরকম মেয়ে নয়। তোর মন তো কত কিছুই বলে, লেখক মানুষ, কিন্তু তোর এই ধারণা ভুল প্রমাণিত হবেই। ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। এটা দিয়েই ছেলেদের ঘায়েল করে টাকা হাতিয়ে নেয়। ও আবার নখ দিবে দেখিস। তুই সে আশা নিয়েই বসে থাক। এই চল ক্লাসে যাব। বলেই সবাই উঠে ক্লাসের দিকে হাঁটা দিল। আমি সেখানে এতটাই ধ্যানে বিমোহিত ছিলাম যে ওরা কখন যে উঠে চলে গেছে বুঝতেই পারিনি। কিছুক্ষণ পরে পাশে তাকিয়ে দেখি ওরা কেউ নেই। আমার থেকে প্রায় 20 গজ দূরে চলে গেছে। আমি পিছন থেকে জোরে বললাম, ওই দাঁড়া, আমিও যাব। আমারে ফেলে রেখে গেছিস কেন? তারপর আমরা সবাই মিলে ক্লাসরুমে চলে আসলাম। যথারীতি এক এক করে 3টা ক্লাস হলো। ক্লাস মাঝে রোজা আর ঈদের কলেজ ছুটির নোটিশ দিয়ে দিল। ক্লাস শেষে আবার ক্যাম্পাসে এসে বসলাম। ঋতু বলল, আজকে থেকে তো কলেজে 1 মাস ছুটি, চলো আজকে একটু ঘুরে আসি, আবার 1 মাস পর দেখা হবে। আইডিয়া খারাপ না, যাওয়া যায়। তারপর আমার বাইকে আমি আর রানা, আর মেহেদির বাইকে মেহেদি আর ঋতু উঠেছে। ঋতু মেহেদিকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। শালা গার্লফ্রেন্ড থাকলে এমনই হয়। আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে পিছনে ছেলেকে বসিয়ে নিয়ে যাচ্ছি। আমি শুধু দর্শক হয়েই ওদের এসব দেখে গেলাম। আজ একটা গার্লফ্রেন্ড থাকলে আমাকে এভাবে জড়িয়ে ধরে থাকতো। আহ, কি ফিলিংস! যাই হোক, আমরা বাইকে অনেক জায়গায় ঘুরলাম। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাতে বাসায় ফিরলাম। কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। খুলেই আমাকে জিজ্ঞাসা করলো, আজকে থেকে কলেজ 1 মাসের জন্য ছুটি, তাই ফ্রেন্ডদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। আমি বাহির থেকে খেয়ে আসছি আম্মু, তোমরা খেয়ে নিও। বলেই আমি নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় শুয়ে একটু অনলাইনে গেলাম। অনলাইনে এসে আগে নীল প্রজাপতি আইডিটা চেক করলাম। দেখলাম অফলাইন। আজকে সারাদিন অনলাইন আসেনি। মেসেঞ্জারে শত মেসেজের ভিড়েও তার মেসেজের শূন্যতা ফিল করতে লাগলাম। মনের ভিতর একটা অজানা ভয় কাজ করলো। মেহেদির কথাটাই কি সত্যি হয়ে যাবে? মেয়েটা কি আমার সাথে চিট করে টাকা নিল? এবার কি সত্যি আমার মনটা ভুল প্রমাণিত হবে? এসব ভাবতে ভাবতে মনটাই অনেক খারাপ হয়ে গেল। তারপর বেশিক্ষণ অনলাইনে না থেকে গল্প লিখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। রাকিব, এই রাকিব, তুই এত অলস কেন? উঠ এক্ষুনি। আম্মু, আজকে তো ক্লাস নাই, আজকে অন্তত ঘুমাই প্লিজ। অনেক ঘুমিয়েছিস, এবার উঠ, 10টা বাজে। উঠে কি করব তুমি বলো? একটু বাজারে যা, আমি লিস্ট করে দিচ্ছি। আমি পারবো না, তুমি আব্বুকে বলো। তোর আব্বু অফিসে চলে গেছে। আমি কি কখনো বাজার করেছি? আমি ওসব পারবো না। করিসনি বলেই তো আজ থেকে করবি। তোর কলেজ 1 মাস ছুটি, তাই এই 1 মাস বাজার তুই করবি। আমি পারবো না। তাহলে তোর খাওয়াও বন্ধ। আম্মু, এমন করো কেন? যাবি নাকি তোর ফোনটাও আছাড় মারবো? এই না, আমার লাইফের সবচেয়ে কাছের সঙ্গে এই ফোন। ওর কিছু হলে আমি বাঁচবো না। তোর নাটক বন্ধ কর আর তাড়াতাড়ি যা।
ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বলেই আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে হালকা নাস্তা করে আম্মুর দেয়া লিস্টটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ বুঝলাম বাজার করা সত্যি অনেক কষ্টের কাজ। বাপরে, আব্বু যে কেমনে করে বুঝি না। একেই বলে হয়তো পরিবারের দায়িত্ব। যাই হোক, প্রায় 1 ঘন্টা বাজারে ঘোরাঘুরি করে আম্মুর দেয়া লিস্ট অনুযায়ী শাকসবজি, মাছ, মাংস কিনে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। বাসায় এসে আম্মুর হাতে বাজার দিয়ে আমার রুমে চলে আসলাম। এসে একেবারে গোসল করে নিলাম। খাটে হেলান দিয়ে শুয়ে আছি। আবার মেয়েটির কথা মনে হলো। মনে হতেই আবার অনলাইনে গেলাম। কিন্তু রাতের মতোই অনলাইনে আসার পর আবার আমার মুখটা মলিন হয়ে গেল, কেননা আজকেও মেয়েটা অনলাইনে আসেনি। গল্পের কমেন্টসগুলো চেক করে অফলাইন চলে গেলাম। মনে হচ্ছে মেহেদির কথাই হলো। রুমে ভালো লাগছে না, তাই একটু ছাদে চলে আসলাম। মেহেদিকে একটা ফোন দিলাম। ফোন রিসিভ করতেই, হ্যালো। দোস্ত বল কি খবর? তোর কথাই মনে হয় সত্যি হলো রে। তোরে আগেই বলছিলাম, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। কি করব এখন বুঝতে পারছি না। ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। তুই লেখক মানুষ, মোটেও তোর এই আচরণ শোভা পায় না। তাহলে এখন আমি কি করব? শোন, এক কাজ কর, বিকেলে লেকের পাড়ে চলে আয়। আমি রানা আর ঋতুকে আসতে বলছি। একসাথে কিছুক্ষণ আড্ডা দিলে তোরও ভালো লাগবে। ঠিক আছে। চিন্তা করিস না বেশি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ফোনটা কেটে দিলাম। তারপর নিচে গিয়ে দুপুরের খাবার খেয়ে রুমে আসলাম। এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালে বাইক নিয়ে লেকের পাড়ে চলে আসলাম। এসে দেখি মেহেদি আর ঋতু আগে থেকে এসে বসে প্রেম করছে। আমি ওদের দেখে বললাম, ও এই জন্য আসতে বলছিস, যেন তোরা প্রেম করতে পারিস, তাই না? তোর কি কথা সবসময় আমাদের জন্য রেডি থাকে? আমাদের কথার মাঝখানে রানাও চলে আসলো। এসেই বলল, কিরে, গ্রুপ স্টাডি নাকি শুরু হয়েছে? কিসের গ্রুপ স্টাডি? কেন, মেহেদি তো বললো বিকেলে তোরা নাকি সবাই গ্রুপ স্টাডি করবি, তাই আমাকে আসতে বলছিস। কি রে মেহেদি, বিদ্যাসাগর কি বলে? বিদ্যাসাগরকে এগুলো না বললেও ও কি আসতো, তাই বলছি। আমাকে এভাবে ঠকাতে পারলি তুই? ওর কথা শুনে আমরা সবাই অনেক জোরে হেসে উঠলাম। তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। কলিং বেল চাপতেই ভিতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আম্মু বলল, তোর এই রাত করে বাড়ি ফেরার অভ্যাস কবে ত্যাগ করবি বলতো? আরে আম্মু, এরকম করছো কেন? এখন তো পড়াশোনা নেই, তাই একা একা রুমে বসে কি করব? তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলাম। খাইতে আয়। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। রুমে গিয়ে ঘুমানোর আগে আবারও অনলাইন চেক করলাম, কিন্তু ফলাফল আবার শূন্যই পেলাম। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রায় 4 দিন কেটে গেল। 5 দিনের রাতের বেলা আমি গল্প লিখতেছি। হঠাৎ মেসেঞ্জারে টুং শব্দ করে একটা মেসেজ আসলো। অধিক আগ্রহে ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার ওপেন করে আমার চোখে খুশির আভাস ভেসে উঠল। মলিন মুখটা থেকে এক চিলতে হাসি ফুটে উঠল, কারণ মেসেজটা ছিল নীল প্রজাপতি আইডিটা থেকে। মেসেজটা ছিল দিশার। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, ওয়ালাইকুম আসসালাম। ফোন দিতে পারি? ওকে দেন। তারপর কিছুক্ষণ পরে দিশা ফোন দিল। আমি ধরেই ওর কথা না বলতে দিয়ে আমি বললাম, এই মেয়ে, একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া, এটা কোন ধরনের অভদ্রতা? আমার বন্ধু ঠিক কথাই বলছে, তোমরা মেয়েরা এরকমই ধান্দাবাজ। কথার মাধ্যমে ছেলেদের পটিয়ে এভাবে টাকা নেন। ভাইয়া, আপনি যেরকম ভাবছেন আমি সেই রকম মেয়ে না। সেট আপ, চোরের মায়ের বড় গলা। এই, আমার টাকা কবে ফেরত দিবেন বলেন তো, ধান্দাবাজ মেয়ে কথাকার। এভাবে আমি দিশাকে আরো অনেকক্ষণ ধরে বকলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, ও শুধু শুনেই গেল, একটাও প্রতি উত্তর করলো না। একটু পরে আমি আবার বললাম, কি হলো, চুপ করে আছেন কেন? বুঝতে পারলাম দিশা কান্না করছে, হয়তো একটু বেশি বলে ফেলেছি। একটু পর দিশা বলল,
সত্যি আমি ওরকম মেয়ে নই ভাইয়া। টাকাগুলো আমি কেন নিয়েছিলাম জানেন? কেন? চুরির অপবাদে। মানে বুঝলাম না। কিছু না, পরে শুনেন কখনো এই অভাগীর গল্প। আমি এক্ষুনি শুনতে চাই। আমাকে ডাকছে, আমি পরে কখনো বলবো। আর হ্যাঁ, আমি আপনার টাকা খুব শীঘ্রই ফেরত দিয়ে দিব। চিন্তা করবেন না, আমি ওই রকম মেয়ে না ভাইয়া। আজকে খুব সুন্দর কথা আমারে বলেছেন, শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শুনেন, জি বলেন। সরি। কেন? তখন রাগের মাথায় কি না কি বলেছি। আসলে এর মধ্যে আমার বন্ধু ওসব বাজে কথা বলে মনটাকে কালো বানাইছিল, তাই ওসব বলছি। আমি সত্যি অনেক দুঃখিত। সমস্যা নেই, এসব শুনে আমার অভ্যাস হয়ে গেছে, আর কষ্ট হয় না। তবে আপনার কাছ থেকে এটা আশা করছিলাম না। আমি ভাবছিলাম আপনি আমাকে বুঝবেন। সরি বললাম তো, আর আপনাকে অভিযোগ করার চান্স দিব না, কথা দিলাম। আপনিই তো বলেছিলেন আপনি আমার গল্পের ফ্যান, তাই লেখক হিসেবে কি ক্ষমা পাওয়ার যোগ্য না আমি? আরে কি বলেন, অবশ্যই আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে প্রমাণ দেন ক্ষমা করছেন। ক্ষমা করার আবার প্রমাণ কেমনে দেয়? আমাকে তুমি করে ডাকলে ভাববো ক্ষমা করছেন। আপনি খুব চতুর মানুষ। বুঝেছি, ক্ষমা করেননি। আচ্ছা যাও তুমি, থ্যাংক ইউ। এখন আমি রাখছি, ডাকছে। পরে কথা হবে, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ফোনটা রেখে দিলাম। আজকে অনেক খুশি লাগতেছে। খুশি মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। হঠাৎ মাঝরাতে আম্মুর ডাক কেন? কোনো সমস্যা হলো না তো আবার? হঠাৎ মাঝরাতে আম্মুর ডাকে কেন? কোনো সমস্যা হলো না তো আবার? তাড়াতাড়ি করে রুমের দরজা খুলে দিয়ে বললাম, কি হয়েছে আম্মু? সকাল তো হয়নি এখনো, মাঝরাতে ডাকছো যে, কোনো সমস্যা? না, সমস্যা হবে কেন? তাহলে ডাকছো কেন? আরে, আজ থেকে যে রোজা শুরু, ভুলে গেছিস? রোজা থাকবি না? আমি একটু ভেবে বললাম, তাই তো, আজ থেকে তো রোজা শুরু, ভুলে গেছিলাম। ধ্যান ভাঙলো আম্মুর কথায়। আম্মু বলল, কিরে, এরকম হাঁ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? চল, ফ্রেশ হয়ে সেহরি করে নিবি। আম্মু আমি রোজা থাকবো না। কেন? তুমি তো জানো আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। 1 মাস দিনের বেলা না খেলে কিছুই হবে না, চল। না, আমি যাব না। চল বলছি, তোকে না নিয়ে আমি যাব না। প্রতিবার তোকে ছাড় দেওয়া যাবে? আল্লাহর হুকুম পালন করতে শিখ। বলে আম্মু আমাকে নিচে টেনে হিঁচড়ে নিয়ে গেল। ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। খাওয়ার সময় আম্মুকে আবার বললাম, আম্মু আমি থাকতে পারবো না, বিশ্বাস করো। শাট আপ, চুপচাপ খা। তারপর চুপচাপ খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে একটু অনলাইনে কমেন্টস চেক করতে ঢুকলাম। চেক করে বাহির হয়ে আসতেই দেখি দিশার মেসেজ চোখের সামনে ভেসে উঠল। মনে মনে খুশি হয়ে বললাম, আরে বাহ, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। তাই সাথে সাথে আমিও রিপ্লাই করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? ফোনে কথা বলি। আমার ফোনে ব্যালেন্স নেই। আমি ফোন দিতেছি। ঠিক আছে। তারপর আমি আর দেরি না করে দিশাকে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল। হ্যালো। সাথে সাথে কলিজায় হাত দিয়ে মুচকি হাসি দিলাম আর মনে মনে বললাম, উফ, এই কণ্ঠটা আমাকে পাগল করে দিবে। বারবার এই কণ্ঠের মায়ায় জড়িয়ে পড়ি। ধ্যান ভাঙলো আবারও সেই সুমিষ্ট কণ্ঠে। কি ব্যাপার, ফোন দিয়ে চুপ আছেন কেন? না কিছু না। কি না না করছেন? কিছু না। তো কি করছেন বললেন না তো? আম্মু জোর করে রোজা রাইখা দিল। কেন রোজা রাখতেন না? আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। আল্লাহর হুকুম অমান্য করবেন? 30 দিন কষ্ট করতে পারবেন না? না মানে? কোনো মানে না। রোজা না রাখলে আমিও আপনার সাথে কথা বলবো না। এই না। তাহলে রাখবেন তো? চেষ্টা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন আমার সাথে কথা বলতে হবে। আপনার এই মায়ে জড়ানো কণ্ঠ শুনলে হয়তো না খেয়ে রোজা পালন করতে পারবো। বেশি মায়ে জড়িয়েন না,
তাহলে আপনি নিজেই কষ্ট পাবেন। সেটা আমি বুঝবো। আপনি রাজি কিনা তাই বলেন। ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। আপনার ওই মায়া জড়ানো কণ্ঠ শুনতে আমি সব শর্ত মানতে রাজি। তাই? জি। এখন বলেন আপনার কি শর্ত? ওকে, শর্তটা হলো আপনার ওই মায়া জড়ানো কণ্ঠ শুনতে আমি সব শর্ত মানতে রাজি। তাই? জি। এখন বলেন আপনার কি শর্ত? ওকে, শর্তটা হলো আপনাকে 1 মাস রোজা রাখতে হবে, একটাও মিস হলে কথা বলবো না, আর সাথে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। কি পারবেন তো? জানি প্রথম প্রথম অনেক কষ্ট হবে, কিন্তু আমি তাতেও রাজি। তাহলে আমিও আমার কথা রাখবো, প্রতিদিন কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। এভাবে দিশার সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে দিশা বলল, এখন আমি রাখছি, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিব। আপনি কথা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর ফোন রেখে আমি ওয়াশরুমে চলে গেলাম অজু করতে। এরই মধ্যে ফজরের আজান দিয়ে দিল। তারপর অজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য বের হলাম। যাওয়ার সময় আম্মু দেখে ফেললো আর বলল, রাকিব, কই যাস এখন? মসজিদে আম্মু, নামাজ আদায় করতে। কি? হাঁ করে থেকো না, মাছি ঢুকে যাবে, তোমার আবার রোজা হালকা হয়ে যাবে। আমি গেলাম। তবুও আম্মু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই ছেলের আজকে কি হয়েছে? যে ছেলের 10টার আগে ঘুম ভাঙে না, ডেকে তুলতে হয়, আজ ফজরের নামাজ পড়তে যাচ্ছে। যাই হোক, নামাজ পড়ে এসে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখি 12টা বাজে। মনে মনে নিজেই ভাবলাম, কি মারার ঘুম ধরছিল, 12টা বেজে গেছে আর টেরই পেলাম না। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম আর টেবিলে বসতে বসতে বললাম, আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও। ওই, তুই না রোজা আছিস? ও হ্যাঁ, তাই তো, এক্ষুনি গুলিয়ে ফেলছিলাম। তারপর আম্মুকে বললাম, উপস, সরি বলে আমি ছাদে চলে আসলাম। রাস্তাও অনেকটা ফাঁকা, রোজার দিন, তাই দোকানও তেমন খোলা নেই। কিন্তু সত্যি বলতে খুব ক্ষুধা লাগছে। সে যাই হোক, একটু রুমে আসলাম। ফোন হাতে নিয়ে দেখি দিশার মিসড কল উঠে আছে, তাও 15 বার। আমি সাথে সাথে ব্যাক করলাম। ধরতেই উপাস থেকে আসসালামু আলাইকুম। কণ্ঠে শোনার সাথে সাথে বুকটা ধকধক করতে লাগলো। তারপর আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। তো রাইটার স্যারের ঘুম ভাঙলো? ভাঙছে। আপনি কথা নিয়ে আপনিই ভুলে গেলেন আমার কণ্ঠ শুনবেন বলে। আশাই ছিলাম। তা ফজরের নামাজ পড়েছেন? মহারানীর হুকুম কি অমান্য করতে পারি? আমি কোনো মহারানী নই, দুর্ভাগা মেয়ে বললেই ভালো হতো। কেন? পরে কখনো বলবো। না, আপনাকে আজ বলতেই হবে। আপনি সেদিনও বলতে চেয়ে বলেননি। আজ আমি আপনার লাইফের ঘটনা শুনবো। কি এমন হয়েছে যে এমন বলছেন? পরে কখনো শুইলেন। আপনি বলবেন কি না বলেন? ঠিক আছে, আপনি গোসল করে জোহরের নামাজ আদায় করে আসেন, এসে একটা নখ দিবেন, তখন বলবো। সত্যি তো? সত্যি। রোজা রেখে মিথ্যা কথা কেন বলবো? আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে আমি ফোনটা রেখে দিয়ে গোসল করে নিলাম। তারপর আবার নামাজ আদায় করতে গেলাম। আম্মু শুধু অবাক হয়ে দেখছে। কিছুক্ষণ পর মসজিদ থেকে এসে দিশাকে একটা মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিশা কিছুক্ষণ পর রিপ্লাই দিল, নামাজ আদায় করেছেন? জি, আপনি? মাত্র করলাম। ওকে, এখন বলেন আপনার লাইফের ঘটনাটা কি? তারপর দিশা বলতে লাগলো, এতটা লিখতে পারবো না, ফোন দেন। ওকে বলে আমি দিশাকে কল করলাম। সাথে সাথে দিশা ফোনটা রিসিভ করে বলল, এখন বলেন কি জানতে চান? প্রথম থেকে পুরোটা শুনতে চাই। তারপর দিশা বলতে লাগলো, আমি একটা এতিম মেয়ে। আমি অবাক হয়ে দিশাকে জিজ্ঞাসা করলাম, মানে কি? জি, ঠিকই শুনছেন, আমি একজন এতিম মেয়ে। জন্মের সময়ই আমার মা মারা যায়। সবাই বলে আমি নাকি আমার মাকে খেয়েছি, সেই জন্য সবাই আমাকে অপয়া বলে। কিন্তু আমার বাবা মোটেও এরকম বলতো না। বাবার অনেক আদরের ছিলাম।
আমার দুনিয়া বলতে একমাত্র বাবাকে ঘিরেই ছিল। এক কথায় আমিও বাবার এক রাজকন্যাই ছিলাম। লোকে যতই অপয়া বলুক না কেন, যখন বাবার মুখের দিকে তাকাতাম তাদের দেওয়া কথার আঘাত সব ভুলে যেতাম। আমি পড়াশোনা করতাম, স্টুডেন্ট হিসেবেও খারাপ ছিলাম না। আবার আমরা মধ্যবিত্ত ঘরের ছিলাম, টাকা পয়সারও খুব অভাব ছিল না। সব মিলিয়ে ভালোই দিন চলছিল। অভাব কি ছিল জানতামই না, কিন্তু লোকে ঠিক কথাই বলতো আমি একটা অপয়া। কিছুদিন পর বাবারও ক্যান্সার ধরা পড়লো। আমার কপালে আর খুব বেশি দিন থাকলো না। 8 মাস পর বাবাও আমাকে ছেড়ে মায়ের কাছে চলে গেলেন। এই 8 মাস অনেক উন্নত চিকিৎসাও করেছি, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। উন্নত চিকিৎসা করতে গিয়ে টাকা পয়সাও প্রায় শেষ। তাই এখন সবার কাছে আমি একজন অবহেলিত। কথাই আছে, যার টাকা আছে যতক্ষণ, তার আদরও ততক্ষণ। বলেই দিশা চুপ হয়ে গেল। তারপর আমি বললাম, আপনি কি এখন একাই থাকেন? না, একা থাকবো কেন? তাহলে কার সাথে থাকেন? আমার বাবার ছোট ভাই মানে চাচুর বাসায় থাকে, তবে এমনি এমনি না, তাহলে? কাজের লোক হিসাবে। মানে? প্রথম প্রথম আমাকে ভালোবাসলেও পরবর্তীতে আমার চাচির বুদ্ধিতে আমাকে দিয়ে বাসায় সব কাজ করায়। সব কাজ করিয়েও এখন ঠিক মতো খেতে দেয় না। একবেলা খাইলে দুবেলা না খেয়ে থাকি। কাপড় দেওয়া তো দূরেরই কথা। ওনার একটা মেয়ে আছে, আমার চেয়ে 6 মাসের ছোট। তার যত পুরনো কাপড় আছে আমাকে সেগুলো পরতে দেয়, আর সেটা পরেই আমি ঈদের আনন্দ উপভোগ করি। মাঝে মাঝে মনে হয় এই সুন্দর পৃথিবীটা আমার জন্য না। মনে হয় আমিও আব্বু আম্মুর কাছে চলে যাই। এখন আমি একজন অবহেলিত এতিম মেয়ে। মনে হয় এই দুনিয়ায় জন্ম নেওয়াই আমার জীবনের সব থেকে বড় ভুল। বলেই দিশা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি দিশার কান্না। দিশার কথাগুলো শুনে অজান্তে আমার চোখ থেকেও 2 ফোঁটা পানি পড়ে গেল। তারপর আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বললাম, প্লিজ আপনি এভাবে বললেন না। মনে এত কষ্ট জমে রাখছেন। আর কে বলেছে তোমার কেউ নেই? হ্যাঁ, যেহেতু আমার সাথে সব শেয়ার করছেন, তাই মনে করবেন আমি আপনার আপন, আমি আপনার লাইফের একজন। দিশা তবুও ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। ওকে অনেক সান্ত্বনা দিলাম। অনেকক্ষণ পর কান্না থামিয়ে বলল, জানেন, যখন এগুলো ভেবে মন খারাপ থাকে তখনই আপনার গল্প পড়ি আর আমার মন ভালো হয়ে যায়। আপনি আমার মন ভালো হওয়ার কারণ, তাই তো আপনার সাথে কথা বলি। আমি অন্য ছেলেদের সাথে কখনো কথা বলিনি। আর বলতেও হবে না, আমি আছি না। যখনই মন খারাপ হবে তখনই ভাববেন তোমার জন্য কেউ আছে। উপস, সরি, আপনি। সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। তাহলে তুমিও বলো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। দিশা কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছে, তুমি আমার মন ভালো হওয়ার কারণ বলে সেদিন সাহস করে তোমার মেসেজ দিয়েছিলাম আর টাকা চাই। সেদিনের জন্য আমি অনেক লজ্জিত। না জেনে অনেক কিছুই বলে ফেলেছি। আমারে তুমি ক্ষমা করে দিও। আরে সমস্যা নেই, এই কথাগুলো চাচা চাচি চাচাতো বোনের কাছে শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, আমি কষ্ট পাইনি। দেখো, আমারে কিন্তু ছোট করতেছো। সরি বলছি না আমি। আচ্ছা যাও, করবো না। তো তুমি সেদিন বলেছিলে চুরির অপবাদে টাকা নিয়েছিলে, ব্যাপারটা বুঝলাম না। তারপর দিশা আবার বলল, আমাকে সকালে উঠে থালা বাসন ধুতে হয়, তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিতে হয়। তো প্রতিদিনের মতো সেদিনও আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফ্ল্যাশব্যাক। দিশা, ওই ফকিরনি হারামজাদি বের হতো তাড়াতাড়ি। চাচির চিৎকারে চাচা আর চাচার বোন সহ আমিও বের হয়ে আসলাম। চাচি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তখন চাচা চাচিকে বলল, চুপ করো না, ও হয়তো নেয়নি। তুমি চুপ করো, চোরকে সাপোর্ট করলে তোমারও খবর আছে। চাচা আর কিছু বলল না, চুপ করে রইল। তখন আমি বললাম, কি হয়েছে চাচি? কি হয়েছে বুঝতেছিস না হারামজাদি? সত্যি বুঝতেছি না, একটু খুলে বলবেন কি হয়েছে? আমাদের ঘর থেকে 10,000 টাকা নিয়েছে। বিশ্বাস করেন চাচি, আমি নিইনি, আমি তো দেখিও নি। বিশ্বাস করো চাচি। বলার সাথে সাথে আচমকা চাচি আমার গালে 2টা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়টা অনেক জোরে মারেছে, তাই চোখ থেকে আপনা আপনি পানি সরতে লাগলো। চাচা কিছু বলতে চেয়েও চাচির ভয় বলতে পারলো না।
তারপর চাচি আবার বলতে লাগলো, হারামজাদি চুরি করেছিস, আবার মুখে মুখে মিথ্যা কথাও বলিস। চোরের মায়ের বড় গলা, তাই না? তোকে এখানে রাখতে দেওয়াই আমার ভুল। বল, টাকা কোথায় আর কি করেছিস? বিশ্বাস করো চাচি, আমি টাকাটা নিইনি। আবার মিথ্যা কথা বলছিস, মেরে তোর মুখ ভেঙে দিব। চাচি, আর যাই করো চোরের অপবাদ দিও না। ভালোই ভালোই বল, টাকা কোথায় রেখেছিস? তুই তো আমাদের রুমে যাতায়াত করিস, তুই ছাড়া আর কেউ নেয়নি। চাচিকে অনেক বুঝালাম যে টাকাটা আমি নিইনি, কিন্তু সে কোনোভাবেই বুঝলো না, বরং আমাকে অনেকভাবে টর্চার করে, অত্যাচার করে। সবশেষে আমাকে গরম খুন্তির ছ্যাঁকাও দিয়েছে, পিঠে এখনো পোড়া দাগ আছে। বলেছে একদিনের মধ্যে টাকা না দিলে আরো বেশি করে খুন্তির ছ্যাঁকা দিবে। ফ্ল্যাশব্যাক শেষ বর্তমানে। তাই সেদিন রাতে একরকম বাধ্য হয়ে তোমাকে মেসেজ দিয়ে ওসব বলি। বলেই দিশা ফুপিয়ে কেঁদে ওঠে। ওকে কি বলে সান্ত্বনা দিব নিজেই বুঝতে পারছি না। একটা মেয়ে কিভাবে এত কষ্টে থেকেও হাসি মুখে সব মেনে নিতে পারে। তারপর আমি অনেক সান্ত্বনা দিয়ে দিশার কান্না থামালাম। তারপর কিছুক্ষণ পর আমি দিশাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দিশা, তুমি পড়াশুনো করো না এখন? ওনাদের বাসায় সব কাজ করেও মন পায় না, পড়াশোনা করার সময় পাবো কখন? তাই আমাকে পড়াশোনা করায় না। একবার পড়াশোনা করবো বলেছিলাম, তার জন্যও মার খাইছি। এত কিছু সহ্য করে ওখানে থাকছো কেন? কি করবো তাহলে তুমিই বলো। আমার তো এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। আমি একটা অবহেলিত এতিম মেয়ে। এখানে বাসার সব কাজ আর মার খেয়ে হলেও একবেলা খাবার আর পুরনো কাপড় তো পাচ্ছি। আমার মতো মেয়ের এইটাই অনেক। দিশা, তোমাকে একটা রিকোয়েস্ট করি। করো। আমি তোমার মতো এরকমভাবে জীবনের সাথে লড়ে যাওয়ার মানুষ কখনো দেখিনি, তাই আমি তোমাকে দেখতে চাই। কেমনে দেখবা? আমার ইনবক্সে তোমার একটা পিক দাও। পসিবল না। কেন? কারণ আমার বড় ফোন নেই, বাটন ফোন ব্যবহার করছি। তাহলে ফেসবুক চালাও কেমনে? বাটন ফোনেও ফেসবুক চালানো যায়, সেই জন্যই তো রিপ্লাই করতে দেরি হয়। বুঝলাম। আচ্ছা শোনো, আজকে তো অনেক কথা বললাম, এখন রাখছি, পরে আবার কখনো কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, ভালো থেকো। আর তুমিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর আমরা ফোন রেখে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মু ডাক দিল। রাকিব উঠ, ইফতারের সময় হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5:50 বাজে। 12 মিনিট পর ইফতার, তাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে আসলাম। নিচে গিয়ে দেখি আম্মু আমার পছন্দের অনেক খাবার রান্না করেছে, সাথে আমার পছন্দের চিকেন বিরিয়ানি। ইফতার মুখের সামনে নিয়ে বসে আছি। আম্মু বলল, এই সময় ইফতার মুখের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব মনের ইচ্ছে পূরণ করেন। রাকিব, তুই তোর মনের ইচ্ছে আল্লাহর কাছে চেয়ে নে। ঠিক আছে আম্মু। তারপর আমি আমার কয়েকটি মনের কামনা আল্লাহর কাছে চেয়ে নিলাম। কিছুক্ষণ পর আজান হয়ে গেল, আর আমরা সবাই একসাথে ইফতার সেরে নিলাম। পরিবারের সবাই সাথে একসাথে বসে ইফতার করার মজাই আলাদা, এক অন্যরকম শান্তি লাগছে। যাই হোক, ইফতার সেরে আমি আর আব্বু মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলাম। নামাজ আদায় করে সে রুমে কিছুক্ষণ গল্প লিখলাম। এশার নামাজ দিতেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারাবির নামাজ পড়ে বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে শুয়ে অনলাইনে চলে আসলাম। দেখি দিশা অফলাইন, তাই একটু মন খারাপ করে ফেসবুক নিউজ ফিড স্ক্রল করতে লাগলাম। কিছুক্ষণ পর দিশা এসে মেসেজ দিল। আসসালামু আলাইকুম প্রিয় রাইটার স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কি করো? নামাজ পড়ছো? খাবার খাইছো? রুমে আসলাম, নামাজ পড়ছি, খাইছি। আজকে আম্মু আমার জন্য মজার চিকেন বিরিয়ানি রান্না করছে। বাহ। তুমি কি খেয়েছো? আমি এখনো খাইনি। কেন? চাচা চাচি আর রিয়া খাচ্ছে, তো তুমিও খাও। তাদের সাথে আমার খাওয়া নিশ্চিত। ওরা খেয়ে গেলে বাকি যা থাকে ওইটাই আমার জন্য। তারপর খেয়ে সবার বাসন আমাকেই মাজতে হবে। ওর এগুলো কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগে। একটা মেয়ে কেমনে এত কষ্ট সহ্য করে আছে। তারপর দিশা আবার বলল, কি হলো? কিছু না। তুমি তাহলে ঘুমিয়ে পড়ো,
সেহরির সময় আবার উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রতিদিন দিশার সাথে আমার কথা হতো। আস্তে আস্তে আমি দিশার কথার মায়ায় জড়িয়ে যাই। দিশাকে আমার অনেক ভালো লাগে। দিশাকে আমার অনেক ভালো লাগতে লাগলো। আস্তে আস্তে আমি দিশাকে না দেখেই ভালোবেসে ফেললাম। দিশাকে প্রপোজ করার আগে আমার বন্ধুদের জানানো দরকার। তাই মেহেদিকে ফোন দিলাম। হ্যালো বল, তোর তো কোনো খবরই নেই, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। তোকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। বল। তারপর আমি আমার আর দিশার ব্যাপারটা খুলে বললাম। সব শুনে মেহেদি অবাক হলো আর বলল, কি বলিস এগুলো? না দেখি কি ভালোবাসা চাই? অবশ্যই যাই, আমি ওকে প্রপোজ করতে যাচ্ছি। দোস্ত তুই এই ভুল করিস না, পরে পস্তাবি কিন্তু। চুপ কর শালা, আগের বারও তো বলেছিলি ও ধোঁকাবাজ, কিন্তু শেষে আমার কথাই সত্যি হলো। এটা ভালোবাসার মামলা, তুই ভুল করিস না। এবারেও আমার মন বলছে আমি ঠকবো না, রাখছি আমি। রাখিন শোন। আর কিছু না শুনেই আমি মেহেদির ফোন কেটে দিলাম। আমার নিজের প্রতি বিশ্বাস আছে, একবারও দিশা আমাকে ঠকাবে না। একদিন দিশার সাথে কথা বলার সময় আমি দিশাকে বললাম, দিশা একটা কথা বলতাম। একটা কেন, হাজারটা বলো, আমি শুধু তোমার কথাই শুনতে চাই। কিন্তু কিভাবে যে বলবো বুঝতেছি না। আরে বলো তো। দিশা, তোমার আইডির নাম তো নীল প্রজাপতি, কিন্তু আমি তোমাকে আমার নীল প্রজাপতি বানাতে চাই। তুমি কি আমার নীল প্রজাপতি হবে? মানে কি? কেমন তো মিয়া? কি বলো রাকিব, বুঝতেছি না। মানে আমি তোমাকে ভালোবাসি দিশা। এদিকে দিশা হতবাক হয়ে হাঁ করে আছে আর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই জন্য রাইটার তাকে প্রপোজ করেছে। দিশার উত্তর না পেয়ে আমি আবার বললাম, একজন রাইটার তাকে প্রপোজ করেছে। দিশার উত্তর না পেয়ে আমি আবার বললাম, কি হলো, চুপ করে আছো যে? আমি কি বলবো বুঝতেছি না রাকিব। তোমার যা ইচ্ছে বলো, চাইলে বকাও দিতে পারো, কিন্তু প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করো না। আমি তোমার মায়ায় জড়িয়ে গেছি। কি বলো, সত্যি আমি বুঝতেছি না। দেখো, তোমার জন্য আমি অনেকটা শুধরে যাচ্ছি। প্লিজ, আমি কখনো এভাবে রিকোয়েস্ট করিনি। আমি পরে বলি। ঠিক আছে, আজ বলতে হবে না, তুমি সময় নাও, ভেবে চিনতে বইলো। ঠিক আছে। আচ্ছা রাখছি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ফোনটা কেটে দিলাম। তার কিছুক্ষণ পর ইফতার সেরে রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম। মনে একটাই চিন্তা, দিশা কি আমার প্রপোজাল রাজি হবে? যাই হোক, নামাজ দিতেই নামাজ পড়তে গেলাম। ইশার নামাজ সহ তারাবি নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নিলাম। খেয়ে রুমে এসেই দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো দিশার ফোন পেয়ে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঘুম ঘুম নিয়ে বলতে লাগলাম, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আরে গাধা, আমি দিশা। উঠো বলছি, সেহরির সময় হয়ে গেছে, রোজা রাখবা না? ও সরি, বুঝতে পারিনি, ধন্যবাদ উঠিয়ে দেওয়ার জন্য। উঠে ফ্রেশ হয়ে নাও, সেহরি খেয়ে আমাকে নক দিও। ওকে বলে ফোনটা রেখে দিলাম। ফ্রেশ হয়ে নিচে যেতেই আম্মু বলে উঠল, কিরে, আজকে তো আমি ডাকই দেইনি, উঠলি কেমনে? ও তুমি বুঝবে না। বল মেয়েটাকে। আমি অবাক হয়ে বসলাম। কিসের মেয়ে আম্মু? যে তোর মতো বাদরকে ঠিক করেছে। আগে তো নামাজ পড়তেও যাইতি না, এখন ওর কথায় যাস, আবার ঘুম থেকেও ডেকে তোলে। আম্মু কি বলো এসব? আমি এমনি ভালো, তুমি আমারে চিনো না। থাক, আমাকে বুঝাতে আসিস না, আমি তোর মা, ওই বয়স আমিও পার করে এসেছি। এখন বল মেয়েটাকে। দিশা। বাহ, সুন্দর নাম। তা দেখতে কেমন? তোর কাছে কোনো পিক আছে? আমাকে দেখা। পিক নেই। মানে? মানে আমিও তাকে দেখিনি। আম্মু অবাক হয়ে পড়ল। দেখিস না মানে কি? না দেখেই ভালোবাসা? না দেখেই ওকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো আম্মু,
ও অনেক ভালো মেয়ে। তুই কিভাবে বুঝলি? তুই তো ওকে দেখিসনি। তারপর আমাদের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আম্মুকে খুলে বললাম। সব শুনে আম্মু বলল, মেয়েটির জন্য সত্যি অনেক খারাপ লাগছে। তুই অনেক ভালো করেছিস। সত্যি মেয়েটা ওই বাড়িতে অনেক অবহেলিত। হুম। তা ও যে তোকে ভালোবাসে সেটা তোকেও বলেছে? না আম্মু, আমি ওকে প্রপোজ করেছি। ও সময় নিয়েছে আমার থেকে। আমি তোদের জন্য দোয়া করি। থ্যাংক ইউ আম্মু, লাভ ইউ। লাভ ইউ টু সোনা। এখন আয়, শাড়িটা করে নে। হুম, ঠিক আছে। তারপর আমরা সবাই মিলে স্যাহারিটা করে নিলাম। স্যাহারি করে রুমে আসতেই মনে পড়ল দিশা এসএমএস দিতে বলেছিল। তাই তাড়াতাড়ি করে অনলাইনে গেলাম আর দিশাকে এসএমএস দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া শেষ? হ্যাঁ শেষ, তুমি খাইছো? না, ওরা খাচ্ছে। দিশা, বলো। আমার কথা কি ভাবলে? কোন কথা? আমার প্রপোজালের কথা। ভাবছি। তাহলে তোমার উত্তরটা কি? দেখো রাকিব, আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। তুমি তো সব কিছুই জানো। কিছুক্ষণ চুপ থেকে রিপ্লাই দিলাম, আমি তোমার সব কিছু জানার পরেও আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, সব কিছু জেনে কেন পাগলামি করছো? আমি তোমার সাথে সারা জীবন থাকার জন্যই পাগল, তোমার ভালোবাসার জন্য আমি পাগল। প্লিজ রাকিব, পাগলামি করিও না। তোমার সুন্দর একটি ভবিষ্যৎ পড়ে আছে সামনে। সেই ভবিষ্যৎ আমি তোমার সাথে কাটাতে চাই। আমি কখনো তোমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আমি এতিম মেয়ে, তুমি কোথায় আর আমিই বা কোথায়? তোমাকে কল্পনা করাও আমার জন্য অনেক। এটাই কি তোমার শেষ কথা? প্লিজ বোঝার চেষ্টা করো। আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো। আচ্ছা রাখছি, আল্লাহ হাফেজ। রাকিব শোনো। না শুনেই আমি দিশার ফোন কেটে দিলাম। দিশা আমাকে বুঝিয়ে সুন্দরভাবে রিজেক্ট করে দিল। ভাবতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে যে দিশা আমাকে রিজেক্ট করে দিল। শুয়ে অনেকক্ষণ নীরব কান্না কাঁদলাম। ফজরের নামাজ আদায় করে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ছিলাম জানি না। সকালে ঘুম থেকে উঠতে পারিনি। উঠতে উঠতে দুপুর হয়ে গেছে। কান্না করার জন্য চোখগুলো লাল হয়ে আছে। তাই ওয়াশরুমে গিয়ে একেবারে গোসল সেরে জোহরের নামাজ আদায় করতে মসজিদে গেলাম। নামাজ আদায় করে এসেই আবার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি দিশা অনেকবার কল আর এসএমএস দিয়েছে, কিন্তু এসএমএস এর রিপ্লাইও দিলাম না আর কলটাও ব্যাক করলাম না। আম্মু বুঝে গেছে কিছু একটা হয়েছে। তাই ইফতারের আগে আম্মু আমার রুমে আসে আর বলে, রাকিব, কি হয়েছে তোর? সারাদিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছিস কেন? কই কিছু হয়নি তো। দেখ, আমি তোর মা, আর মা হয়ে সন্তানের কষ্টটা বুঝবো না? আর রাতেও তো ঘুমাসনি মনে হয়, চোখগুলো লাল হয়ে আছে। বল আমাকে, দিশার সাথে কি কিছু হয়েছে? তারপর আমি অবাক করে দিয়ে কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমার কাঁদা দেখে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। আম্মু এখন নিশ্চিত বুঝে গেছে কিছু একটা হয়েছে। আম্মু আমাকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে বলল, রাকিব, বল আমাকে কি হয়েছে? আমি তোর আম্মু তো। তোর সব সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। আমি তবুও কান্না করেই যাচ্ছি। কিছুক্ষণ পর আম্মুকে বললাম, আম্মু দিশা আমাকে রিজেক্ট করে দিয়েছে। কারণ কিছু বলেছে? হুম। কি বলেছে? ও আমার লাইফে এসে নাকি আমার জীবন নষ্ট করতে চায় না, এই জন্য। এখানেও তো চিন্তা করছে, মানে সেও তোকে অনেক ভালোবাসে। কি বলছো এগুলো? ঠিকই বলছি। তুই চিন্তা করিস না, দেখবি সেও তোকে ভালোবাসার কথা বলবে। কিভাবে? একটা কাজ কর, বলো কি কাজ? কয়েকদিন অনলাইনে যাস না, সাথে ফোনটা সুইচ অফ করে দে। কি বলছো এগুলো? কেন? যা বলছি তাই কর, তাহলে 7 দিন পর ফলাফল পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। এখন মন খারাপ না করে চুপচাপ ইফতার করতে আয়। ঠিক আছে বলে আম্মু নিচে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিছুক্ষণ পর আজান দিলে ইফতার সেরে নিলাম। ইফতার করে আর মসজিদে নামাজ আদায় করতে গেলাম না, রুমে গিয়ে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে ভালো লাগছে না,
তাই একটু ছাদে গেলাম। সন্ধ্যার শহরের রূপ দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। অনেক রোমান্টিক ওয়েদার। এই রোমান্টিক মুহূর্তে দিশার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আম্মু নিষেধ করেছে। সবুরে নাকি মেওয়া ফলে, তাই আমিও সবুর করছি। ফোনটা সুইচ অফ করে রাখছি। আরও কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে আসলাম। একটু পরেই ইশার আজান দিল, তাই আমি অজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে গেলাম। তারাবির নামাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে এ সময় দিশার সাথে কথা বলতাম, কিন্তু আজ বলা হলো না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এভাবে 7 দিন কেটে গেল। এই 7 দিন দিশার সাথে কথা না বলে আমার কাছে 7 জনম মনে হয়েছে। কিভাবে এই 7 দিন পার করছি আমি নিজেও জানি না। 7 দিন পর আমি আমার ফোন বন্ধ থেকে চালু করলাম। চালু করার পর এত SMS আর মিসড কল আসলো, আমি নিজেই অবাক হয়ে গেলাম। SMS আর মিসড কলগুলো কয়েক মিনিটের জন্য আমার ফোনটা হ্যাং করে দিল। আর তার চেয়ে অবাক করার বিষয় হলো, সব SMS আর মিসড কলগুলো ছিল দিশার। এই 7 দিনে দিশা আমাকে 99+ SMS আর 179টা মিসড কল দিয়েছে। ওর এগুলো পেয়ে আমি অনেক খুশি হলাম। মনে মনে লুঙ্গি ডান্স দিতে লাগলাম আর বললাম, আম্মুর কথাই তো সত্যিই হলো। এসব ভাবতে ভাবতে দেখি ফোনের স্ক্রিনে আবার দিশার নাম্বার ভেসে উঠল। মানে দিশা আবার ফোন করলো। ধরবো কি ধরবো না বুঝতে পারছি না। ওর সাথে কথা বলতে অনেক ইচ্ছে করছে, তাই ফোনটা রিসিভ করেই ফেললাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে দিশা বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? কিছু কি হয়েছে তোমার? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। না, আমার কি হবে? তাহলে 7 দিন অনলাইনে আসলে কেন? আর ফোনও বন্ধ কেন? এমনিতেই। তুমি এভাবে মনমরাভাবে কথা বলছো কেন? এমনিতেই। শুধু এমনিতেই বলছো, আর কিছু বলার নেই? কি বলবো? তুমি অনেক খারাপ। বলেই দিশা কান্না করতে শুরু করে দিল। তারপর আমি বললাম, আরে হুদায় কান্না করছো কেন? তুমি সবার মতো খারাপ, আমাকে শুধু কষ্ট দাও। কিভাবে তোমাকে কষ্ট দিলাম? এতদিন অনলাইনে আসোনি কেন? আর ফোনও তো বন্ধ করে রেখেছো। আমাকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি? আমি এলেই কি আর না এলেই বা কি, কারো তো কিছু যায় আসে না। মারবো একটা থাপ্পড়। তুমি খুব খারাপ, আমাকে শুধু কষ্ট দাও, এই তোমার ভালোবাসা? তোমাকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমিও আমাকে অনেক কষ্ট দাও। তুমি তো আমাকে আর ভালোবাসো না। কে বলেছে ভালোবাসি না? তুমি তো সেদিন বলেছিলে। না বাসলে কি আর কথা বলতাম, বোকা ছেলে কোথাকার। তোমার গল্প যখনই পড়ি তখনই আমার মন ভালো হয়ে যায়। আমার মন ভালো হওয়ার একমাত্র কারণ তুমি, তাই তখন থেকেই তোমাকে আমার অনেক ভালো লাগে। মনে মনে অনেক ভালোবেসেও ফেলি, কিন্তু পরে ভাবি তুমি কোথায় আর আমি কোথায়। তাই তোমাকে জানাতে ভয় পাই। যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে সেদিন বিশ্বাস করো আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি রাকিব। তুমি আমাকে আর এইভাবে কষ্ট দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করবো, তবুও প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করো না, আমি মরে যাব। তোমার মাঝে আমি একমাত্র বাঁচার আলো দেখতে পাই। তুমিও যদি আমার সাথে এমন করো তাহলে বেঁচে থাকার প্রদীপটাই নিভে যাবে। বলেই দিশা ফুপিয়ে কান্না করে শুরু করে দিল। দিশার কথাগুলো শুনে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করলো। মনে মনে আম্মুকে ধন্যবাদ দিলাম, আম্মুর ঔষধ কাজে দিয়েছে। তারপর কোনো রকম নিজেকে সামলিয়ে দিশাকে বললাম, আমাকে তুমি মাফ করে দাও। আজকের পর থেকে আমার দ্বারা তুমি কখনো কষ্ট আর পাবে না। আমি তোমাকে আমার রাজরানী করে রাখবো। সেদিন আমি বলতে পারিনি, তবে আজ আমি বলতে চাই। কি কথা বলো? সেদিন আমাকে বলেছিলে না তুমি কি আমার নীল প্রজাপতি হবা? আজ আমি বলছি তোমার সারা জীবন নীল প্রজাপতি হয়েই থাকতে চাই। তুমি কি আমাকে সারা জীবন তোমার মায়া জালে বন্দি করে রাখবা? আমি তোমাকে সারা জীবন আমার নীল প্রজাপতি করে রাখতে চাই। এভাবে দিশার সাথে অনেকক্ষণ কথা বললাম। আজকে আমি অনেক খুশি। রুম থেকে বের হয়ে দেখি আম্মু কিচেন রুমে। আমিও কিচেন রুমে গিয়ে আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার এরকম আচরণ দেখে আম্মু বলল, কি হয়েছে আমার ছেলের? আজকে এত খুশি খুশি কেন? আজকে আমি অনেক খুশি।
তো খুশি হওয়ার কারণ কি? কারণ তোমার ঔষধ কাজ দিয়েছে। মানে? মানে দিশাও আমাকে অনেক ভালোবাসে। কবে বললো? আজকেই, একটু আগে। থ্যাংক ইউ আম্মু, আমি অনেক খুশি। তুমি খুশি হওনি? তোর খুশিতেই তো আমাদের খুশি। আম্মু তুমি এমন কেন? সেটা তুই এখন বুঝবি না, তুই আগে সন্তানের বাবা হ, তখন বুঝবি। আমি আর বেশি কথা না বলে আমি আমার রুমে চলে আসলাম। এভাবে দিশার প্রেম, আব্বু আম্মুর ভালোবাসা আর আর রহমতের রোজার মধ্যে আরও বেশ কিছুদিন কেটে গেল। 4 দিন পর ঈদ উল ফিতর। দিশাকে আমি কখনো দেখিনি, কিন্তু ঈদ উপলক্ষে দিশার জন্য একটা উপহার কিনেছি, আর সেটা হলো শাড়ি। কিন্তু দিশার সাথে 2 দিন হলো কথা হয়নি, আমার ফোনটাও ধরছে না, কেন জানি না। দিশা আর আমার লং ডিস্টেন্স রিলেশনশিপ, মানে আমার বাসা বগুড়া আর দিশার বাসা চট্টগ্রাম। এসব ভাবতে ভাবতে দিশা ফোন দিয়ে ফেললো। আমি সাথে সাথে রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে না তুমি ভালো আছো। এমন কিছু না। বলো কি হয়েছে? দিশার কিছু না বলেই কান্না করতে লাগলো। তখন আমি বুঝে গেলাম কিছু একটা তো হয়েছে। তখন আমি বললাম, দিশা কি হয়েছে বলো আমাকে, না হলে আমি কি করব নিজেও জানি না। তারপর দিশা যা বলল তা শুনে আমার মেজাজটাই গরম হয়ে গেল। কারণ দিশা বলল, রাকিব, আমি অনেক কষ্টে আছি, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাবে প্লিজ? কি হয়েছে দিশা, আমাকে বলো প্লিজ। আমি এখন হাসপাতালে। হোয়াট? হাসপাতালে কেন? ওরা আমাকে 2 দিন অনেক মেরেছে, অনেক অত্যাচার নির্যাতন করেছে, এমনকি গরম খুন্তির ঝাঁকাও দিয়েছে। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। এখন মনে হচ্ছে আমার মৃত্যুই সহজ। কতটা কষ্টে থাকলে একটা মেয়ে মৃত্যু কামনা করে তা ধারণা করতে পারলাম না। দিশার এত কষ্টের কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, আর ওর ফ্যামিলির উপর অনেক রাগ হচ্ছে। কিন্তু কোনো রকম রাগ কন্ট্রোল করে দিশাকে বললাম, তোমার সাথে ওরা কেন এরকম করছে? কারণ ওদের পছন্দের পাত্রকে আমি বিয়ে করতে রাজি না, তাই। মানে? মানে আমার চাচির মামাতো ভাইয়ের নজর আমার দিকে। বুইড়া বেটা আর চরিত্রও ঠিক নেই, অনেক বিয়ে করেছে, এখন আমার উপর নজর পড়েছে, তাই চাচিকে বলে আমার সাথে বিয়ে ঠিক করেছে। আর চাচিকে বলেছে বিয়ে করলে অনেক টাকাও দেবে। চাচি তো অনেক লোভী মহিলা, তাই রাজি হয়ে গেছে। আর আমি তো তার কাছে বোঝা মাত্র, তাই বোঝাও ঘাট থেকে নামলো, আবার কিছু টাকাও পাওয়া গেল। মানে উনার এক ঢিলে 2 পাখি মারার সমান। কিন্তু আমি রাজি নই, তাই আমাকে এই 2 দিন অনেক অত্যাচার নির্যাতন করেছে। ওখানে থাকলে হয়তো ওদের অত্যাচার আমি মরেই যেতাম, তাই ঠিক করে পালিয়ে যাব। আর আমাকে পালাতে সাহায্য করেছে আমার চাচা। রাতের বেলা আমি বাসা থেকে পালিয়ে আসি, কিন্তু খুন্তির ঝাঁকা আর বিভিন্ন ধরনের নির্যাতনের ব্যথায় আমি রাস্তাতেই অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় আমি জানি না। আর যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালে। হয়তো রাস্তায় থাকা মানুষগুলি আমাকে এখানে এনেছে। এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। বলেই দিশা কান্নায় ভেঙে পড়ে। দিশার কথাগুলো মনে হলো আমার শরীরে কাঁটার মতো বিঁধছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তারপর আমি দিশাকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে আর বললাম, দিশা এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? ফোনটাও কেড়ে নিয়েছিল, কিভাবে জানাতাম বলো তুমি? দিশা তুমি এতদিন অনেক কষ্ট করেছো, আর মাত্র 6 ঘন্টা কষ্ট করো, আমি আসছি তোমার কাছে। তারপর আর একদিনের এক মুহূর্ত সময়ও তোমাকে কষ্ট পেতে দিব না। দিশা অনেক খুশি হয়ে বলল, সত্যি তুমি আমাকে নিতে আসতেছো? হুম, রাখছি, আমাকে রেডি হতে হবে। তুমি আমাকে তোমার ঠিকানায় এসএমএস করে পাঠিয়ে দাও। ঠিক আছে, এখনই দিচ্ছি। হুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলেই আমি ফোনটা রেখে দিলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ব্যাগ গুছিয়ে নিচে চলে আসলাম। আমাকে দেখে আম্মু বলল, কিরে, ব্যাগ গুছিয়ে কোথায় যাস? তোমার বৌমাকে আনতে। মানে কি, দিশাকে? হুম। এত তাড়াতাড়ি কেন? তারপর আমি আম্মুকে সব কথা খুলে বললাম। সব শুনে আম্মু বলল, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, মেয়েটা অনেক কষ্টে আছে। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি একটু আসছি। কই যাও? আসছি।
বলেই আম্মু রুমে চলে গেল। কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে আমাকে বলল, এই নে, কি এটা? এখানে 50,000 টাকা আছে, প্রয়োজন হতে পারে, প্রয়োজনে কাজে লাগাস। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু সোনা, তোদের দুজনের জন্য আমি অপেক্ষা করব। দোয়া কইরো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলেই বাসা থেকে বের হয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বগুড়া থেকে সোজা চিটাগাংয়ের বাসের টিকিট কাটলাম। বাসে উঠে বসে আছি। সময় মতো বাসও তার আপন গতি দিয়ে ছুটতে লাগলো। ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেল। ইফতারের জন্য বাস কিছুক্ষণ বিরতি দিল। আমি একটা হোটেলে গিয়ে হালকা কিছু খেয়ে নিলাম। খাবার গলা দিয়ে নামছে না, তবু জোর করে একটু খেয়ে নিলাম। খাবার খেয়ে বাসে উঠতেই দিশা ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। তুমি কি সত্যি আসছো? তোমাকে মিথ্যা বলবো কেন? শোনো, ইফতার করছো? মাত্র করলাম। আমার জন্য তোমার কষ্ট হয়ে গেল, তাই না? দিশা এগুলো কি বলে? আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি। আমিও তোমাকে ভালোবাসি রাকিব, নিজের থেকেও বেশি। আচ্ছা রাখছি এখন। 3 ঘন্টার মধ্যে তোমার দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে যাব। সাবধানে এসো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলে ফোনটা রেখে দিলাম। গাড়িও চলতে লাগলো আপন গতিতে। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম থেকে উঠে দেখি কন্ট্রাক্টর ডাকছে। ভাই ওঠেন, চিটাগং এসে পড়েছে। তারপর আমি উঠে বসা থেকে নেমে একটা সিএনজি নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:30 বাজে। তারপর দিশার দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। কিন্তু এ কি দেখছি, এটা তো একটা হাসপাতালের ঠিকানা। তার মানে দিশা এখনো হাসপাতালেই আছে। তাই দেরি না করে সিএনজি ভাড়া মিটিয়ে হাসপাতালের ভিতরে চলে গেলাম। ভিতরে প্রবেশ করতেই দেখলাম আশেপাশে মানুষগুলো ঝিমোচ্ছে। রাত 11টা বাজে, ঝিমোনোটাই স্বাভাবিক। পাশে তাকিয়ে দেখলাম রিসেপশনে একটা মেয়ে বসে ফোনে কথা বলছে। আমি কাছে যেতেই মেয়েটা ফোন রেখে দিল আর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? দিশা নামের পেশেন্ট কত নম্বর রুমে আছে বলতে পারবেন? আমি একটু চেক করে তারপর বলছি স্যার। ওকে। তারপর মেয়েটি বলল, জি স্যার, পাইছি, রুম নাম্বার 24। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। এসে 24 নাম্বার রুম খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর সেটা পেয়েও গেলাম। কিন্তু কেন জানি রুমে ঢুকতে কেমন জানি লাগছে। হঠাৎ কীরকম ফিলিংস হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি অনেক ঘামতেছি। যাকে দেখার জন্য এত দূর ছুটে আসলাম সে আজ আমার থেকে 10 হাত দূরে, কিন্তু তবুও ঘামতেছি কেন? রুমের মধ্যে প্রবেশ করতে আমার এরকম লাগতেছে কেন? কিছুক্ষণ এভাবেই স্থির ছিলাম। তারপর সাহস করে রুমের ভিতরে ঢোকার জন্য নিজেকে প্রস্তুত করলাম। তারপর একটু সাহস নিয়ে রুমে প্রবেশ করেই ফেললাম। রুমে ঢুকতেই চোখ আমার বেডের উপরে চলে গেল। দেখলাম একটা মেয়ে বেডে শুয়ে আছে, অন্যদিকে ঘুরে আছে। তাই বুঝতে পারছি না, হয়তো এটাই দিশা। তাই অস্পষ্ট স্বরে বললাম, দিশা। আমার কথা শুনে মেয়েটা ঘুমের ঘোরে এই পাশ খুলল। মেয়েটিকে দেখে আমার চোখ কপালে উঠল। এটা মেয়ে নাকি পরী? এত সুন্দর মায়াবী চেহারা আগে কখনো দেখিনি। আমি মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এভাবে 5 মিনিট অতিবাহিত হওয়ার পর আমি ভাবলাম আগে কনফার্ম হয়ে নেই এটাই দিশা। সেই জন্য আমি আবার আস্তে করে মেয়েটিকে ডাকতে লাগলাম, দিশা, এই দিশা। মেয়েটি আমার ডাক শুনে ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে চোখ মেলে আমার দিকে তাকালো। তারপর এক ঝটকায় ঘুম থেকে উঠে পড়ল। আমাকে দেখেই কাঁদতে শুরু করে দিল আর বলল, রাকিব তুমি আসছো? দিশা। বলে কাঁদতে কাঁদতে দিশা আমাকে জড়িয়ে ধরার জন্য উঠার বৃথা চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। তাই আমি বললাম, আরে দিশা কি করছো? উঠছো কেন? তুমি অসুস্থ, কি করবা আমাকে বলো? আমার একটু কাছে আসবা প্লিজ?
ওকে বলে আমি দিশার সামনে গেলাম, আর সাথে সাথে দিশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি আমার ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ পেলাম, অনুভূতিটাই অন্যরকম। আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলাম, আরে দিশা, এরকম পাগলির মতো কাঁদছো কেন? আমি তো তোমারই আছি, এটা হাসপাতাল, এখন ছাড়ো প্লিজ। তুমি একটু চুপ করে থাকবা প্লিজ। আমার জামাইকে আমি ধরে আছি, তাতে কার কি? জামাই? জামাই তো। কেন, তুমি অন্য মেয়েকে বিয়ে করবা? আমি দিশাকে রাগানোর জন্য বললাম, কেন, করতেও তো পারি। করলে আগে তোকে খুন করবো, তারপর আমি নিজে মরবো। ছি, জামাইকে তুই করে বলতে নেই বউ। আমার মুখে বউ ডাক শুনে দিশা লজ্জায় লাল হয়ে আমার বুকে মাথা লুকিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমিও দিশাকে জড়িয়ে ধরলাম। তারপর আমি দিশাকে বললাম, কিছু খাইছো? হাসপাতাল থেকে খাবার দিয়েছিল, তুমি খাইছো? তুমি ঘুমাও, আমি তোমার পাশেই আছি। আমি একটা কথা বলবো? বলো। তুমি আমার পাশে একটু বসবা? আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাইতে চাই প্লিজ। দিশা, এটা তো হাসপাতাল, এখানে কিভাবে? নাকি প্লিজ লক্ষ্মীটি, আমার খুব ইচ্ছা করছে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে। আমি আর কিছু না বলে বললাম, আচ্ছা ঠিক আছে। বলেই আমি দিশার বেডে গিয়ে হেলান দিয়ে বসে পড়লাম, আর দিশাও আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি দিশাকে বললাম, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পাশেই আছি। দিশা শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আমি দিশার চুলে হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দিশা ঘুমিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:25 বাজে। সেহরিতে উঠতে হবে, তাই আমিও একটু ঘুমানোর চেষ্টা করলাম। আর কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙলো ফোনের রিংটনে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। কিরে, ঠিকভাবে পৌঁছেছিস কি না জানালিও না? আম্মুর কথায় পুরো ঘুমটাই ভেঙে গেল। তখন আমি বললাম, সরি আম্মু, আসলে কিছুক্ষণ আগেই পৌঁছালাম তো, তাই অনেক জ্যামের কারণে। ওকে, তা দিশা দেখা পাইছিস? পাইছি আম্মু। আমার বৌমাকে একটু দে তো, কথা বলবো। আম্মু, ও তো ঘুমাচ্ছে, অনেক অসুস্থ আর ক্লান্ত তো, তাই। ও আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, কিছু দরকার লাগলে ফোন দিবি। ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলেই ফোনটা কেটে দিলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 4টা বাজে, মানে সেহরিরও সময় হয়ে গেছে। আমি দিশার দিকে তাকিয়ে দেখি দিশা আমার কোলে গুটিসুটি মেরে একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। তারপর আমি দিশাকে ডাক দিলাম, দিশা, এখন একটু বালিশে মাথা রাখো প্লিজ, আমি বাইরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার কিনে আনি, রোজা রাখবো তো। এত রাতে তুমি খাবার কই পাবে? তাও তো ঠিক। ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখছি। তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমার আম্মু। ওটা তোমার একার আম্মু নাকি? ওটা আমারও আম্মু। তোমার সব জিনিসই এখন আমার। আচ্ছা, আমাদের আম্মু হয়েছে এবার? হয়েছে। তো আম্মু কি বললো? আমি ঠিকভাবে পৌঁছেছি কিনা সেটা জানতে। আম্মু তোমাকে অনেক ভালোবাসে, তাই না? অনেক। আমার আম্মু পৃথিবীর শ্রেষ্ঠ আম্মু। তারপর দিশা মন খারাপ করে বলল, আম্মু আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? করেছে। কি বলেছে বলো না প্লিজ। তোমার সাথে কথা বলতে চাইছিল। কি বলো? তাহলে ডাকোনি কেন? তুমি ঘুমিয়েছিলে তাই। তুমি অনেক খারাপ। আরে আমি আবার কি করলাম? তুমি আমাকে আম্মুর থেকে আলাদা করতে চাইছো। তাহলে এখন কি করতে হবে? আমাকে আম্মুর সাথে কথা বলিয়ে দাও, আর তুমি ফ্রেশ হয়ে আসো। এখন দিতে পারবো না। তোমার দেয়া লাগবে না, যাও। বুঝেছি, তুমি তো আমাকে ভালোই বাসো না। হয়েছে, আর নাটক করতে হবে না, দিতাছি। সত্যিই দিবা? বলে খুশিতে মুচকি হাসলো। ওর হাসি দেখে আমি বললাম, তোমরা মেয়েরা পারো বটে, এই কাঁদলে এখন আবার হাসতেছো। মোড় পরিবর্তন হতে 1 সেকেন্ডও লাগে না। বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও। দিতাছি। বলেই আমি আম্মুকে ফোন দিলাম। ফোন বাজতেই আম্মু রিসিভ করে ফেললো। কি রে, কোনো সমস্যা? না আম্মু। তাহলে এখনই তো কথা বললাম। দিশা তোমার সাথে কথা বলবে। ঠিক আছে, দে। আমি দিশার হাতে ফোন দিয়ে বললাম, এই নাও।
থ্যাংক ইউ। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। একটু থাকি না প্লিজ? যেতে বললাম না তোমাকে? ঠিক আছে, যাচ্ছি বলেই মুখ ভেঙচি দিয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম, কিন্তু কোনো দোকানই খোলা পেলাম না। কি খেয়ে এখন রোজা রাখবো বুঝতে পারছি না। হঠাৎ